একটা সার্টেন টাইমে যখন দেখবে যে আমরা কেন এই বন্দি শিবিরের মধ্যে থাকবো, একসময় তারা ভায়োলেন্ট হতে থাকবে, তারা মূল ভূখণ্ডের দিকে জড়াতে থাকবে, বাংলাদেশিদের সাথে সংঘর্ষ শুরু হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। আপনি দেখেন একই ধরনের ক্রাইসিস হয়েছে সিরিয়াতে। বাশার আল আসাদের সময় নিপীড়ন এবং নির্যাতনের কারণে সিরিয়া থেকে 40 লক্ষ মানুষেরও বেশি মানুষ টার্কিতে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারা অনেকেই এখন ফেরত এসেছেন রেজিম চেঞ্জ হওয়ার কারণে, কিন্তু তার আগেও টার্কিশ গভর্নমেন্ট যেটা করেছিলেন যে এই সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে আফরিন এবং মানবিজ যে দুটো অঞ্চল, টার্কিশ গভর্নমেন্ট কী করেছে, তাই সিরিয়ানদেরকে মানবিক, টার্কিরও একটা ধারণ ক্ষমতার একটা লিমিটেশন আছে, তখন তার সেনাবাহিনী পাঠিয়ে মানবিজ এবং আফরিনে একটা মানবিক করিডোর তৈরি করা এবং সেখানে তাদেরকে ফেরত যাওয়ার ব্যবস্থা করেছে। দীর্ঘ এই 9 বছরে সব সরকারই একই কথা বলছে, কিন্তু সংকটের যে আসলে সমাধান সেটির ক্ষেত্রে আসলে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের কি এইখানে এই বিষয়ে কূটনৈতিক ব্যর্থতা আছে কিনা, নাকি এভাবে বলা যায় যে মিয়ানমারের যে দমন পীড়ন বা গণহত্যা বা রোহিঙ্গাদের যেই চিত্র, সেটা আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আসলে জোরালোভাবে তুলে ধরতে পারছি না? দেখুন, এখানে ব্যর্থতার মাত্রাটা বহুমাত্রিক। রোহিঙ্গা সংকটটা আসলে খুব সিম্পলিসাইজ করার কোনো সুযোগ নেই। এখানে সমস্যাটা অনেক গভীরে, এবং এই যে জাতিগত সংঘাত আরাকান রাজ্যে এবং বিশেষ করে মুসলিম পরিচয়ের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীকে যে এভাবে নিপীড়নের শিকার করা, এটা অনেক একটা বড় পরিকল্পনার অংশ। এবং তারা এখানে সেটা করে একদম প্যালেস্টাইনে ইসরায়েল যেভাবে করে সমস্ত ভূমি থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করেছে, ঠিক একই কায়দায় এখানে ধর্মীয় পরিচয়টা একটা বড় ভূমিকা পালন করেছে, এবং সে কারণে তাদেরকে তাদের নিজ বাসভূমি থেকে উৎখাত করা হয়েছে। যে কোনো এইরকম যখন জাতিগত নিধন হয়, এই একটা দেশ থেকে মানুষকে বের করে দেওয়া হয়, এটার কিছু ক্লাসিক দিক আছে যেগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সুতরাং যে জান্তা হোক, যে বাহিনী হোক, তারা যারা এই অপরাধগুলো করেছে তাদেরকে জাতিসংঘের সহযোগিতা নিয়ে বা যেভাবে সম্ভব তাদেরকে আপনি বিচারের আওতায় আনতে হবে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্য দিয়ে এদেরকে যদি আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে না পারেন, তাহলে পুনর্বাসনটা কিন্তু সবসময় কঠিন। যারাই হত্যাকাণ্ড চালিয়েছে তারা ক্ষমতায় আছে, এই জান্তার কোনো বিচার হয়নি, তাদের গ্রেপ্তারও হয়নি। এর সাথে যুক্ত হয়েছে দেখুন ভূ রাজনৈতিক অনেক খেলা। এই রাখাইন রাজ্যে দেখেন এখন এইখানে সরকারের কর্তৃত্ব নেই, সেখানে আরসা এবং আরও কয়েকটা বাহিনী, তারা কিন্তু এখানে সামরিক তৎপরতার মাধ্যমে এই অংশটাকে তাদের দখলে নিয়েছে। এখন সংকট হচ্ছে যে জান্তাকে যদি আপনি জাতিসংঘের মাধ্যমে বাধ্য করেনও, সেখানে কিন্তু জান্তা আপনাকে আশ্রয় দিতে পারবে না, কারণ ওইখানে এখন নতুন শক্তি দাঁড়িয়ে গেছে যারা সরকারি বাহিনীকে বিতাড়িত করেছে। সুতরাং ওই বাহিনীর সাথে আপনার যদি নেগোসিয়েশন না হয়, তাদের সাথে যদি বোঝাপড়া না হয়, তাহলে আপনি ফিরতে পারবেন না। সেই ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই প্রোঅ্যাক্টিভ হয়ে, কারণ সমস্যাটা আমার কাঁধে এসে বসে আছে, এই 14 লক্ষ মানুষ আমার এই ভূখণ্ডে আছে, ক্রমান্বয়ে তাদের সন্তানের জন্ম হচ্ছে, তারা সামাজিকভাবে বাংলাদেশের শেকড় গেড়ে বসছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছেন, বাংলাদেশের অর্থনীতির উপরে চাপ বাড়ছে। এই যে নানান সংকট, এবং এরা কি চিরদিন এই জায়গাতে বন্দী থাকবে? একটা সার্টেন টাইমে যখন দেখবে যে আমরা কেন এই বন্দি শিবিরের মধ্যে থাকবো, একসময় তারা ভায়োলেন্ট হতে থাকবে, তারা মূল ভূখণ্ডের দিকে জড়াতে থাকবে, বাংলাদেশিদের সাথে সংঘর্ষ শুরু হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। সেই ক্ষেত্রে সরকারকে প্রথমত জান্তার সাথে কথাবার্তা বলা, আরেকটা হচ্ছে আরসা যারা আছে বা যারা আরাকান রাজ্যকে এখন নিয়ন্ত্রণ করছে, তাদের সাথেও নেগোসিয়েশন আসতে হবে। এবং সেটা যদি রাষ্ট্র হিসাবে এককভাবে সম্ভব না হয়, এবং ন্যাচারালি এটা সম্ভব নয়, অবশ্যই চায়নার সাথে, ভারতের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে আমাকে একটা ওয়ে আউট করতে হবে। কিন্তু এর বাইরেও কিছু অপ্রচলিত সমাধান আছে। আপনি দেখেন একই ধরনের ক্রাইসিস হয়েছে সিরিয়াতে। বাশার আল আসাদের সময় নিপীড়ন এবং নির্যাতনের কারণে সিরিয়া থেকে 40 লক্ষ মানুষেরও বেশি মানুষ টার্কিতে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারা অনেকেই এখন ফেরত এসেছেন রেজিম চেঞ্জ হওয়ার কারণে, কিন্তু তার আগেও টার্কিশ গভর্নমেন্ট যেটা করেছিলেন যে এই সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে আফরিন এবং মানবিজ যে দুটো অঞ্চল, টার্কিশ গভর্নমেন্ট কী করেছে, তাই সিরিয়ানদেরকে মানবিক, টার্কিরও একটা ধারণ ক্ষমতার একটা লিমিটেশন আছে, তখন তার সেনাবাহিনী পাঠিয়ে মানবিজ এবং আফরিনে একটা মানবিক করিডোর তৈরি করা এবং সেখানে তাদেরকে ফেরত যাওয়ার ব্যবস্থা করেছে। বাংলাদেশকেও এই ধরনের সম্ভাবনার বিষয়টা চিন্তা করতে হবে। তবে একই সাথে এটাও ভাবতে হবে যে আমরা এটা করতে গিয়ে গ্লোবাল একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে কিনা, সেটা অনেকগুলো ইস্যু আছে। এইখানে শুধুমাত্র রাজনীতি না, শুধুমাত্র জাতিগত ইস্যু না, সামরিক ইস্যু না, সব কিছু সম্মিলিত একটা ব্যাপার আছে। জিয়াউর রহমান সাহেবের সময় অনেক বেশি দূরদর্শী রাষ্ট্রনায়ক তিনি ছিলেন, অনেকগুলো প্র্যাগম্যাটিক ডিসিশন নিতে পেরেছিলেন। এই যে এত বছর ধরে, 9 বছর ধরে রোহিঙ্গারা আছে, আমরা জাতিসংঘ বলেন, চায়না বলেন, ভারতের সাথে নেগোসিয়েশন করে, বার্মার সাথে নেগোসিয়েশন করে তাদেরকে ফেরত পাঠাতে পারেনি। অল্টারনেটিভস কিন্তু ছিল। যে জাতির লোকেরা তার বাসভূমি থেকে উৎখাত হয়েছে,
সেই জাতির যে তরুণ প্রজন্ম আছে, তাদের যুবকেরা আছে, তাদের কিন্তু ভেতরে স্পিরিট আছে, তাদের বঞ্চনা আছে, তারা কিন্তু তার নিজ বাসভূমে ফেরার জন্য অনেক কিছু করতে পারেন। সুতরাং এই রোহিঙ্গা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশ কিন্তু সেভাবে ট্রেন করতে পারতো যে আমরা পারছি না তোমাকে তোমার দেশে ফেরত পাঠানোর জন্য, তুমি তোমার জন্মভূমি রিক্লেইম করার জন্য তুমি কিভাবে কাজ করবে সেটা করো। সব কথা হয়তো আমরা এখানে প্রকাশ্যে বলতে পারবো না, কিন্তু এই রোহিঙ্গাদেরকে যদি সেভাবে ট্রেন করা হতো, যদি আরসার আরাকান রাজ্য দখল করে ফেলতে পারে, তো রোহিঙ্গারাও তো তাদের বাসভূমের একটা অংশের দখলদার হতে পারতো। সেক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশনটা সহজ ছিল, যে আরসাকে বলতে পারতেন যে তুমিও যেমন আছো, রোহিঙ্গারাও সেখানে থাকবে। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। এটাকে জাতীয় ঐক্যমত্যের ব্যাপার যেমন আছে, সরকারের অনেকগুলো পলিসি নেওয়ার বিষয় আছে, সরকারকে অবশ্যই সিরিয়াসলি ইস্যুটা নিতে হবে। নির্বাচিত সরকার এসছেন, অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছিলেন, সমাপ্ত করার আগেই তাকে চলে যেতে হয়েছে। নির্বাচিত সরকারের কাঁধে এখন বড় দায়িত্ব। বাংলাদেশে যেমন অজস্র ক্রাইসিসের মধ্যে রোহিঙ্গা একটা বড় ক্রাইসিস, এই ক্রাইসিসটা অ্যাড্রেস করতে হবে এবং যতগুলো এভিনিউ আছে প্রত্যেকটা এক্সপ্লোর করতে হবে, এবং অবশ্যই একটা নির্ধারিত সময়ের মধ্যে রোহিঙ্গাদেরকে তার নিজ দেশে ফেরত পাঠাতে হবে, কারণ এত বড় বোঝা বহন করার সক্ষমতা বাংলাদেশের কিন্তু নেই।